আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ব্যবহার। গল্পটি তাহলে শুরু করি। গাড়ি থেকে নামলো ঋষি। হাতের চাবি দিয়ে দূর থেকে লক করে দিল তার গাড়িটা। তারপরে স্মার্টলি হেঁটে উচ্ছলতার সঙ্গে সিঁড়ি পেরিয়ে এগিয়ে গেল কফি হাউসের পূব দিকের চেয়ারটার দিকে। অন্যদিকে কফি হাউসে আড্ডা দিতে আসা তিন মহিলার চোখ তখন কাঁচের জানলা দিয়ে এদিকেই। ওরা ঋষিকে ভালো করে পর্যবেক্ষণ করে ওর দিকে তাকালো। দূরে ঋষির মার্সিডিস বেঞ্চ দাঁড় করানো। কাঁচের জানালা দিয়ে সেদিকে তাকিয়ে তাদের চোখের তারা যেন ঝিলিক দিল। মালদার পার্টি। একবার বেশ পেঁচিয়ে ধরতে পারলে তারপর জাস্ট। রিকিতা এতক্ষণে টেবিলে ডান হাতের তর্জনী দিয়ে টোকা দিতে দিতে রিল্যাক্স ভঙ্গিতে বলল, বাবা মায়ের একমাত্র ছেলে, বড় ব্যবসা আছে, বিশাল বাড়ি, গাড়ি তো দেখতেই পাচ্ছিস, বয়স আন্দাজ 46-47 কাছে, প্রেমে ধোঁকা খেয়ে এখনও বিয়ে করেনি। উপস্থিত বউ দুজন অবাক। মোনালি বলল, বাবা, তুই দেখছি ঠিকুচি কুষ্টি এর মধ্যে সবই বের করে ফেলেছিস। রিকিতা মুচকি হেসে বলল, করতে হয় রে, আমার কলেজের সিনিয়র ছিল, পাশের পাড়ায় বাড়ি, এতদিন ব্যাঙ্গালোর ছিল, গত মাসে ফিরেছে, তা আমি খোঁজ নেব না? বিন্দি বলল, বাবা, তাই বল, তাহলে তো নিজেই টোপ ফেলেছিস এতদিন ধরে। রিকিতা নিজের ঠোঁট দুটো উল্টে বলল, তা আবার ফেলিনি, চেষ্টা করেছি অবশ্যই, কলেজে থাকতে ব্যাপক হ্যান্ডসাম ছিল জানিস। মোনালি ঋষির দিকে একবার আড়ে তাকিয়ে বলল, এখনও কম কিসের, বয়সটা তো বোঝাই যায় না, আমি তো 35-36 ভেবেছিলাম। আসলে অঢেল পয়সা, সংসার নেই, চিন্তা নেই, ভাবনা নেই, স্বাভাবিকই। কিন্তু হ্যাঁ, ওদিকে তাকিয়ে বিশেষ লাভ নেই, ঠোঁট উল্টে বলল রিকিতা। মোনালি চোখ সরু করে বলল, কেন? রিকিতা বেজার মুখে বলল, তুই যা না আলাপ করতে, তোর সাথে বেশ হেসে কথা বলবে, গল্পও করবে, মজা করবে, ফ্লার্ট করবে, কিন্তু আমার মনে হয় ওকে ছিপে তোলা মুশকিল আছে। মুখ বেঁকালো রিকিতা। মোনালি বলল, ও, তোর এতদিনের চেষ্টা তাহলে বিফল? ভাবতেই পাচ্ছি না, তোর মতো মেয়েকে পাত্তা দিল না। বলে বিন্দির দিকে তাকিয়ে চোখ মেরে বলল, ওরে বিন্দি, চ তাহলে আমরা একবার চান্স নিই। বলে আঁচলটা একটু নামিয়ে শরীরের সাথে আরও টাইট করে নিল মোনালি। বিন্দি ঋষির পা থেকে মাথা পর্যন্ত দেখে জিভে একটা করে শব্দ করে বলল, এই বয়সেও ফিগারটাকেও বেশ ধরে রেখেছে মাইরি। ওই যে আমার মিস্টার সেন, এবারে ওনাকে ছুঁড়ে ফেলতে হবে বুঝলি। ওই মস্ত বড় ভুঁড়ি দেখলে আমার এখন গা গুলিয়ে ওঠে। মোনালি বলল, দূর, ছাড়বি কেন, হাতে রাখ, যতদূর মাল্লু আছে, যতদিন তোতে মজে, ততদিন যতটুকু পারিস আদায় করে নে, সেই সঙ্গে এদিকে একবার চান্স নিয়েও দেখ। রিকিতা বলল, সুন্দর ছেলে দেখলি আর অমনি তোদের নোলা থেকে জল পড়তে লাগলো? ও, তা নোলা কি তোর একার আছে? দেখ না আলাপ করিয়ে দিয়ে কার ছিপে ওঠে। রিকিতা কিছু বলার আগেই বিন্দির ফোন বেজে উঠল। বিন্দি ঠোঁট উল্টে বলল, এই আমার এক বর, অফিস থেকে ফিরেই কোথায় আছো, কখন আসছো জানে সবই, তবুও জাস্ট বিরক্তিকর। ফোন রিং হয়ে কেটে গেল। রিকিতা বলল, আরে ফোনটা ধর, যতই হোক বিয়ে করা বর তোর। ধুর, ছাড় তো। তারপরে আবার ফোন বাজতে, হ্যালো, বলো, হ্যাঁ আধা ঘন্টার মধ্যে আসছি। কি বলছো? মেয়ে ঘুমিয়ে পড়ছে? তা তুমি খাইয়ে দিতে পারছো না? যত সব, বলে ফোনটা কেটে দিল বিন্দি। মোনালি বলল, সত্যিই রে, খুব ঝামেলা তোর, আমারটা তো কিছু জিজ্ঞাসাই করে না, যা বলবো তাই শোনে, গদগদ ভাব সবসময়। মুচকি হাসল সে। রিকিতা হেসে বলল, তাহলে ভুল শুনিনি, কোথাও শুনেছিলাম যেসব বউরা পরকিয়া করে তাদের বরগুলো কিছু বলে না, কারণ নয় তাদের বরগুলো বড্ড বেশি ভালো মানুষ হয়,
নয়তো ভীষণ লোভী। বলেই হি হি করে হেসে ওঠে রিকিতা। তুই আমাদের বলছিস, আর তুই কি? ইস, মহা সত্যি, বর এখানে থাকে না বলে তো জীবনে কম প্রেম করলি না। এটা বলে বিন্দি রিকিতাকে একটা খাসা গাল দিল নিচু স্বরে। গাল শুনে আবার হো হো করে হেসে উঠল রিকিতা। এসব তার এখন আর গায়ে লাগে না। বলল, চল তোদের আলাপ করিয়ে দিই, কয়েকদিন ঘুরে দেখ মাল্লু ঝাড়। আর শোন, আমি আলাপ করিয়ে দেব, তাই আমাকে কমিশন দিস কিন্তু। মোনালি মুখ বেঁকালো হাসতে হাসতে। কেন, তোর ওই যে আর একটা পার্মানেন্ট মাল আছে, তার জন্য কি আমাদেরকে কমিশন দিস নাকি? ঋষি একা একটা কফি নিয়ে বসেছিল এক কোণে, ঘড়ি দেখছিল বারবার। এতক্ষণে সৌমিলির এসে যাওয়ার কথা। ফোন করবে নাকি বলে আইফোনটা বের করেছে এমন সময় তিনজনে কাছে গিয়ে দাঁড়ালো। রিকিতা এক গাল হাসি নিয়ে বলল, এই ঋষিদা, একা বসে কি খবর বলো? ঋষি অবাক হলেও মৃদু হেসে তাকালো। ভাবলাম একা বসে আছো, একটু সঙ্গ দিই। বসতে পারি? হ্যাঁ অবশ্যই বসুন, আসলে আমার এক বন্ধু আসার কথা এখনও। বলে ফোনটায় কটা বাজে দেখল। তিনজনে তিন ভঙ্গিমাতে বসল, যে ভঙ্গিমায় বসলে নিজেদের আকর্ষণীয় দেখায় যতটা সম্ভব। ঋষি ফোন রেখে বলল, কফি বলি আপনাদের জন্য? হ্যাঁ তা বলুন, কফি খেতে খেতে না হয় আলাপটা সেরে নেওয়া যাক। বিন্দি লাস্যময়ী ভঙ্গিতে বলল, একই শহরে থাকি, আপনার মতো নামি দামি মানুষের সাথে আলাপ থাকাটা উচিত, তাই ইচ্ছে হলো। মোনালি বলল হাসি মুখে। এ মা, নামি দামি এসব আবার কেন? পরস্পরের সাথে আলাপ থাকা তো ভালোই। হাত বাড়িয়ে দিল বিন্দি। হাই, আমি বিন্দি। ও হ্যান্ডশেক করার পরে মোনালিও হাত ধরে আলাপ সারল। তারপরে চারজনের মধ্যে মিনিট 15 ধরে চলল দেদার আড্ডা। মোনালি ঘোর লাগা গলায় বলল, আপনি এই বয়সেও সুন্দর নিজেকে ধরে রেখেছেন কিন্তু। ঋষি অপ্রস্তুতভাবে হাসল। সুন্দরীরা প্রশংসা করলে কার না ভালো লাগে। তুমি এত বড় মানুষ, তাও কোনো ঘ্যাম নেই, তোমার কাছ থেকে শেখার আছে। আমি ওদেরকে সেটাই বলছিলাম। রিকিতা আলতো হেসে বলল। তারপরে ঋষি কিছু বলার আগেই বিন্দি বলল, এই যে শুনুন না, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, নিন 83। এমন সময় সৌমিলি ঢুকলো কফি শপে। ঋষির সাথে অতগুলো মেয়েকে দেখে অবাক হয়ে গেল। সব কটাকে চেনে সে। মাথায় আগুন জ্বলে গেল তার। এরা সবসময় বড় লোকেদের টোপ ফেলতে ব্যস্ত। বড় লোকের ছেলে, সেই রকম লোক দেখলেই ঝাঁপিয়ে পড়া অভ্যেস। শোনা যায় ওদের নির্দিষ্ট হোটেলও আছে। মাঝে মাঝে হোটেলে যায় ওরা দুপুরে বরেরা অফিসে গেলে। তার বিনিময়ে সোনা থেকে শুরু করে প্রচুর গিফট চেয়ে নেয়। দেদার পয়সা খরচ করায় নিজের পেছনে, এমনকি 7-8 হাজার করে মাসের পার্লার খরচও। সৌমিলি খুব ভালো করে চেনে এদেরকে। তারপরে আরও মালদার কাউকে পেলে আবার সেখানে। আর এদের বরগুলো চুপ একদম, সব জানলেও না জানার ভান করে। অবশ্য বউয়ের আবদার অন্যে মেটাচ্ছে যখন আপত্তি কিসের। রাগে মাথাটা ঝাঁঝা করে উঠল সৌমিলির। সে ধীর পায়ে এগিয়ে গেল ঋষির দিকে। বেশ হাসাহাসি করছে চারজন। ঋষিটাও তেমন। ভালো করে চিনিস না, জানিস না, এত কিসের হাসাহাসি তোর? সুন্দরী দেখলে সব ছেলেই গলে পড়ে আসলে। বলে নিজের চুলটাকে সামনে নিয়ে এসে স্টাইল করে এগিয়ে এলো ঋষির দিকে। বলল, সরি রে, দেরি হয়ে গেল একটু। ঋষি ওর দিকে তাকালো। তাতে সৌমিলি দেখল তার দেরি করে আসার জন্য কোনো রাগ বা অভিমান নেই। তার মানে ওদের সাথে ভালোই কাটছিল সময়টা। মনের মধ্যে রাগ হলেও সামনে প্রকাশ করল না সে। সৌমিলিকে দেখে রিকিতা উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ আমরা যাই, অবশ্যই আমাদের আবার দেখা হবে শিগগিরই। বলে সুন্দর ভঙ্গিমাতে বাই বলে আর চোখে সৌমিলির দিকে তাকিয়ে চলে গেল তিনজনে। সৌমিলি ঋষির সামনে বসল। চুপচাপ ঋষির দিকে কয়েক পলক তাকিয়ে থাকল। ঋষি হেসে বলল, কী রে, ওইভাবে কি দেখিস? কফির অর্ডার দিই?
একটা দীর্ঘশ্বাস ফেলে সৌমিলি বলল, দে। না, রাগ প্রকাশ সে করবে না এখন। করলে ঋষি ভুল বুঝতে পারে তাকে। সেটা হতে দেওয়া যাবে না। অনেক দিন পরে দুই বন্ধুতে দেখা, সেই কলেজে পড়াকালীন একসাথে পড়াশোনা। ঋষি এতদিন ব্যাঙ্গালোরে ছিল। ফিরে এসে ফোনে যোগাযোগ হয় তাদের, কথাও বলে ওরা। আজ অনেক বছর পরে সামনাসামনি দুইজনে। ঘণ্টাখানেক পুরনো স্মৃতি শেয়ার করতে করতেই কেটে গেল। বাড়ি থেকে সৌমিলির মেয়ে ফোন করে তাড়াতাড়ি যেতে বললেও সৌমিলি আরও কিছুক্ষণ সময় কাটালো ঋষির সাথে। সামনে মিষ্টি মুখে কথা বললেও মাথার ভিতরটা ঝাঁঝাঁ করছে তার। কিছুতেই ওই বউগুলোকে সহ্য করতে পারছে না সে। ব্যাপারটা কিভাবে ঋষিকে বোঝাবে সে এটাই ভাবতে শুরু করলো। কফি হাউস থেকে গাড়ি করে ফেরার পথে সৌমিলি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলো, ওদেরকে চিনলে কিভাবে? রিকিতা আমাদের পাশের পাড়ার, আর সঙ্গের দুজন ওর বন্ধু, আলাপ করতে এসেছিল। ঋষি সাবলীল ভঙ্গিতে বলল, সাবধানে থাকিস, বউগুলো মোটেও ভালো নয়, গায়ে পড়া, তোকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। এলাকায় খুব বদনাম ওদের। ও তাই? আজকাল বোঝা যায় না কে কেমন উপর থেকে। তুই বললি যখন মাথায় রাখবো। হ্যাঁ, আসলে কি বলতো, ওদের সাথে নিজেকে জড়ালে তুই বদনাম হয়ে যাবি। বদনাম? সিঙ্গেল তো, ওই জিনিসটা আমার তাই প্রচুর আছে। তবে কি জানিস, কুছ তো লোক কহেঙ্গে, বলে হো হো করে হাসল ঋষি। সৌমিলির বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দিয়ে ঋষি চলে যেতেই সৌমিলি সেই দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভিতরটা জ্বলছে তার। মনে মনে ভাবল, কত স্বপ্ন ছিল এই দিনটা জুড়ে। ভীষণ সেজে গুজেও এসেছিলাম তোর মাথা ঘুরিয়ে দিতে। সেই কলেজে তোর আমার প্রতি দুর্বলতা ছিল বেশ, কিন্তু তখন তোর বাবার ব্যবসাও এত বড় ছিল না, আর তুইও সেটেল কি হবি ভেবে পাত্তা দিইনি বিশেষ। আজ সেই তুই এত বড় বিজনেসম্যান। খোঁজ নিয়ে তোর ফোন নাম্বার জোগাড় করে তোকে ফোন করলাম। আমাকে তুই পছন্দ করতিস, সেই ইমোশনকে কাজে লাগিয়ে তোকে পটিয়ে এত দূর এগিয়ে আজ দেখা করলাম। আর তুই ওই বউগুলোর সাথে। এত সহজে তোকে আমিও ছাড়ছি না। তুই চাইলে সব দিতে পারি আমি, ওদের মতো সবার সামনে না হলেও। চেয়ে দেখিস, ওরা যা দিতে পারে আমিও। হ্যান্ডসাম পয়সাওয়ালা বন্ধু কে না চায়, যাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যায় মিষ্টি কথা বলে। সৌমিলির চিন্তাতে বাধা পড়ল ফোনের আওয়াজে। মেয়ে বলছে, মা আসছো না কেন? এত দেরি করছো কেন? বাবা রাগ করছে। রাখ, আসছি, বলে দ্রুত পা চালালো সে। ঘরে বাইরে সামলানো কি মুখের কথা? কনফিডেন্স বাড়াতে নিজের লম্বা চুল আবারও সামনে আনলো সে। এখন গিয়ে কিভাবে বোঝাবে বরকে কেন দেরি হলো? সেটার অজুহাত ভাবতে ভাবতে ঘরের দিকে জোরে হাঁটা দিল সে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।